ছবি আসছে। পশ্চিম এশিয়ায় কি চলছে? ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তেহরানে ভয়াবহ একেবারে ভয়ঙ্কর হামলা ইসরায়েলে। সেই বিভৎস ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আইডিএফ এই ভিডিও প্রকাশ করেছে। বিভৎস ছবি দেখতে পাচ্ছেন কিভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের মৃত্যু, সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 333 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। দোহা, কাতারে পর পর ইরানের মিসাইল অ্যাটাক। পশ্চিম এশিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ, তেহরানে ভয়ঙ্কর হামলা ইসরায়েলে। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে আইডিএফ এর তরফে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, ভয়ঙ্কর হাড় হিম করা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে। একের পর এক মানুষের মৃত্যু, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলা পাল্টা হামলা চালানো হচ্ছে। আছড়ে পড়ছে একের পর এক ড্রোন, মিসাইল। ইরানের এয়ার ডিফেন্সে ইসরায়েলের মুহুর্মুহু হানা চাবাহার বন্দর, সেখানে ইরানের নৌসেনা ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। আবু ধাবি বিমানবন্দর, সেখানেও আত্মঘাতী ড্রোন অ্যাটাক হয়েছে, সেখানেও মানুষের মৃত্যু। একের পর এক নতুন নতুন ছবি সামনে আসছে, নতুন ভিডিও সামনে আসছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে এই মুহূর্তে, ভয়ঙ্কর যুদ্ধ। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পুরো পরিস্থিতি? আমরা পুরো পরিস্থিতি নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। পিয়ালি, যে ছবি আমরা দেখছি, সেই ছবি দেখে একেবারে আতকে উঠতে, কারণ একের পর এক মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক চলছেই। একেবারে, এবং সেখানে কোনো বিরাম নেই। 15 মিনিট আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এবং তারা বলছে ফর দ্য ফার্স্ট টাইম তারা একেবারে তাদের এয়ার ডিফেন্স, তাদের যে এয়ারফোর্স, তারা কিভাবে অ্যাটাক করেছে ইরানের যে টেরিটরির মধ্যে থাকা তেহরিনে, সেই ভিডিও তারা প্রকাশ করেছে এবং কিভাবে মিসাইল অ্যাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তেহরিনের একের পর এক। যদিও তারা বলছে যে তারা টার্গেটেড অ্যাটাক করছে, যদিও ইরানের বক্তব্য যে টার্গেটেড অ্যাটাক করা হচ্ছে না। ইউএস এবং ইসরায়েল তাদের বিভিন্ন সিভিলিয়ান যে টেরিটরি রয়েছে সেখানে অ্যাটাক করছে, এটা অভিযোগ। অন্যদিকে তুমি জানো যে ইরানও কিন্তু পিছিয়ে নেই, তার কারণ ইরানের সর্বোচ্চ নেতা তার মৃত্যুর পর আধ ঘন্টা আগে তাদের ফরেন মিনিস্ট্রি তারা অফিসিয়ালি এটা ঘোষণা করেছেন যে তার মৃত্যু হয়েছে। এবং তারপরেও কিন্তু তারাও লাগাতারভাবে পাল্টা যে আক্রমণ সেটা চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে ইরান যেরকম পাল্টা আক্রমণ করছে ইসরায়েলের একাধিক জায়গায়, এবং তার পাশাপাশি আমরা যেটা মধ্যপ্রাচ্যের একাধিক যে গালফ স্টেটসগুলো রয়েছে, যেখানে ইউএস বেসগুলো রয়েছে, সেখানে তারা যেরকম অ্যাটাক করছে। কিছুক্ষণ আগে যে খবর আসছিল যে দুবাইতে সিআইএর যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে ইরানের তরফ থেকে অ্যাটাক করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলও কিন্তু পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে গত 24 ঘন্টায় পরপর কিন্তু পরিস্থিতি বদলাতে থেকেছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি ঘোরতর হচ্ছে। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভিডিও আমরা দেখছি, যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টা পর্দায়, এরকমই একের পর এক নতুন নতুন ভিডিও সামনে আসছে। সেই তথ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তবে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যু হয়েছে, এরপর তাহলে কে? ইরান কোন পথে তাহলে এগোবে? শুভজিৎ। একদমই শুক্লা। আয়াতুল্লাহ আল খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রায় 47 বছর গোটা ইরানকে শাসন করেছেন। এবার এই আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর কি হতে চলেছে? ইতিমধ্যেই ইরানের জরুরি অবস্থা জারি করা হয়েছে, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গেই আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ প্রশাসনের তরফে বার্তা যে সর্বোচ্চ আঘাত, সর্বোচ্চ প্রত্যাঘাত করা হবে, কোনোভাবেই থেমে থাকা হবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, এমনটাই ইরানের বক্তব্য। তাহলে ইরান এবার কি করতে চলেছে? আর এখানেই একটা আশঙ্কা তীব্র হচ্ছে, সেটা হলো পরমাণু যুদ্ধ কি এবার তাহলে আসন্ন? তার কারণ ইরানের কাছে এই মুহূর্তে ঠিক কি রয়েছে? পরমাণু গবেষণা ইরান দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল, আর সেখানেই আপত্তি জানিয়ে আসছিল আমেরিকা। ইরান ঠিক কি করতে চলেছে এরপর, সেটাই সব থেকে বড় প্রশ্ন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরানের তরফ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রত্যাঘাত করা হবে। সেই সর্বোচ্চ প্রত্যাঘাত কি হতে পারে, কি মনে হয়?
একেবারে দেখো সর্বোচ্চ প্রত্যাঘাত এবং সেখানে দাঁড়িয়ে তারা কি বলতে চাইছে, নির্দিষ্টভাবে কি ধরনের প্রত্যাঘাতের কথা বলছেন সেটা স্পষ্ট করছে না। কিন্তু তুমি যেটা উল্লেখ করলে যে ইউএস এর কিন্তু একটা বড় আশঙ্কা যে ইউএস ইরানের কাছে যে পরমাণু শক্তি সেটা রয়েছে এবং তারা সেটা ডেভেলপ করছে, যদিও ইরান আছে কিনা সেটা এখনও ইরানের কাছে সেটা স্পষ্ট নয়। কিন্তু তার পাশাপাশি তাদের যে ব্যালিস্টিক ক্যাপাবিলিটি সেটাও কিন্তু ইউএস তাদের বা ইসরায়েল তাদের কাছে থ্রেটের কারণ ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি যদি ইরানের কাছে পরমাণু শক্তি থেকে থাকে এবং যদি প্রয়োগ করে তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো যে পরিস্থিতি অনেকটাই জটিল হবে। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলছেন যদিও এই পরমাণু বোমা ব্যবহার বা পরমাণু যুদ্ধের ক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল ডিটেলস থাকে, ন্যাটোর প্রচুর রকম রুলস রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। ফলে এটা হতে পারে যে একটা যেহেতু ইগোর লড়াইতে পৌঁছে গিয়েছে, হুঙ্কার পাল্টা হুঙ্কারের পর্যায়ে, ফলে একদিকে ইরান যেরকম একেবারে ব্যাকফুটে বলা যেতে পারে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু হয়েছে, সেনা প্রধানের মৃত্যু হয়েছে, যিনি এয়ার ডিফেন্স সিস্টেমের প্রধান ছিলেন তার মৃত্যু হয়েছে। ফলে একটা বড়সড় ধাক্কা তারা খেয়েছে ঠিকই, কিন্তু ধাক্কা খেয়ে থাকলেও তারা কিন্তু থেমে থাকছে না। তারা ইসরায়েলে যেরকম অ্যাটাক করছে তার পাশাপাশি আমেরিকার যেখানে যেখানে ইউএস বেসগুলো অন্যান্য গালফ কান্ট্রিজগুলোর মধ্যে রয়েছে, সেটা বাহরিন হতে পারে, দুবাই হতে পারে, সেটা কাতার হতে পারে, ইউএই হতে পারে, সেই সমস্ত জায়গায় তারা কিন্তু পরপর আঘাত হানছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে ইউএস এবং ইসরায়েল তারা যৌথভাবে অ্যাটাক করছে, অন্যদিকে ইরানের ক্ষেত্রে আরেকটা সমস্ত প্রবলেম সেটা হচ্ছে যে ইরান এবং ইসরায়েল এবং ইউএস এর বিরুদ্ধে লড়তে গিয়ে আরও যে গালফ কান্ট্রিজগুলো রয়েছে তাদেরকেও কিন্তু খেপিয়ে তুলেছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে শক্তির একটা ভাগাভাগি পর্যায়ে পৌঁছেছে, সেই জায়গায় সেই পরিস্থিতিটা এই যে সর্বোচ্চ আঘাত হানাবে বলা হচ্ছে, সেটা কোন পর্যায়ে, সেটা কি পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছাবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু একটা বড়সড় পরিস্থিতির যে পরিবর্তন হতে চলেছে এবং সেটা যে খুব সহজে ডিএসকালেট হবে সেটা কিন্তু অন্ততপক্ষে তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। একদমই পিয়ালি, এবং এই জায়গাতেই খুব কড়া নজর রাখছে, নিবিড় পর্যবেক্ষণে রাখছে আন্তর্জাতিক মহল যে ঠিক কি হতে চলেছে শেষ পর্যন্ত ইরানের পদক্ষেপ। আর ঠিক এই জায়গাতেই আরও একটা বিষয়, আরও একটা প্রশ্ন সামনে আসছে, আর সেটা হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেখানে কোয়ালিফাই করেছে ইরান, আর এই ওয়ার্ল্ড কাপ হবে আমেরিকাতে। নীলাঞ্জনা। একদমই শুভদীপ, এই যুদ্ধের আঁচ কিন্তু এবার ফুটবল বিশ্বকাপেও। কেন এই কথা বলছি? কারণ আমেরিকায় বিশ্বকাপ বয়কট করতে চলেছে ইরান, এমনই খবর পাওয়া যাচ্ছে। ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় ফিফা সচিব। আমেরিকার বিশ্বকাপে গ্রুপ পর্বের 3টি ম্যাচ রয়েছে ইরানের, এবং সেই বিশ্বকাপ, আমেরিকার এই বিশ্বকাপে এবার ইরান বয়কট করতে চলেছে, এমনই কিন্তু খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এই যুদ্ধের আঁচ এবার ফুটবল ময়দানেও, ফুটবল বিশ্বকাপেও এবার যুদ্ধের আঁচ। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তাহলে কি খবর এই মুহূর্তে রয়েছে এবার বিশ্বকাপ যেখানে বয়কট করার ডাক দিচ্ছে ইরান? একবারে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যে ঘটনা এই মুহূর্তে ইরানে চলছে, আমেরিকার যে আগ্রাসন ইরানের উপর দেখা যাচ্ছে, এবং ভুললে চলবে না এবছর যে জুন মাস থেকে 11ই জুন থেকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে, যা চলবে 19শে জুলাই পর্যন্ত, তার অন্যতম মূল উদ্যোক্তা বা হোস্ট বলা যায় আমেরিকাকে। এবং ইরান এবার কোয়ালিফাই করেছে মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সাথে একই গ্রুপে রয়েছে ইরান। গ্রুপ পর্বে 3টে ম্যাচ তাদের খেলার কথা রয়েছে আমেরিকাতে, এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান কিন্তু সাফ হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাতে তারা ফুটবল বিশ্বকাপ খেলবে না। এক্ষেত্রে কিন্তু তাহলে বলাই যেতে পারে যুদ্ধের আজ একবার সরাসরি ফুটবল বিশ্বকাপের অন্দরে। যদিও ফিফা সচিব কথা বলছে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইরান কিন্তু যেটা জানা যাচ্ছে ইরানের যে ফুটবল ফেডারেশন তারা কিন্তু অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বর্তমান যে আগ্রাসন দেখা যাচ্ছে আমেরিকার তরফ থেকে, সেখানে দাঁড়িয়ে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে 11ই জুন থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল বিশ্বকাপ যেটা আমেরিকাতে হবে তাতে তারা অংশগ্রহণ করবে না, রীতিমতো বয়কটের হুঁশিয়ারি। নীলাঞ্জনা। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। একদিকে যেখানে এই যুদ্ধের পরিস্থিতি যখন ক্রমশ জটিল হচ্ছে, যুদ্ধের আঁচ যখন এবার ফুটবল ময়দানে, যুদ্ধের আঁচ কিন্তু অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে, প্রভাব অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে, যেমন করাচিতে। শুক্লা। একদমই তাই, করাচির ছবি দেখাবো, কারণ সেখানেও কিন্তু এই যুদ্ধের আজ একেবারে পৌঁছে গিয়েছে। মার্কিন হামলা বিরুদ্ধে সেখানে কি চলছে, সেখানে বিক্ষোভ চলছে। পাক নাগরিকরা তারা পথে নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাক পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে এসছে। নিহত 12 জন, যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সেখানে তুল কালাম কাণ্ড। মার্কিন কনসুলেটে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। নিরাপত্তা বেষ্টনী
প্রবেশ করছেন পাক নাগরিকেরা। তুল কালাম কাণ্ড, আর এই ধুন্ধুমার কাণ্ডে ইতিমধ্যে 12 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ইরান ইসরায়েলে যুদ্ধের আজ এবার করাচিতে মার্কিন হামলার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ, প্রতিবাদ, পাক পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং 12 জনের মৃত্যুর খবর সামনে আসছে। মার্কিন কনসুলেটে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা, একেবারে ধুন্ধুমার কাণ্ড, সেই ছবি দেখতে পাচ্ছেন। যুদ্ধের আজ এবার সরাসরি করাচিতে আপডেট কি হয়েছে, নতুন কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, শুধুমাত্র সিকিউরিটি ব্রিচ করে সেখানে প্রবেশ করা নয়, একেবারে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো, আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে করাচির যে ইউএস কনসুলেট রয়েছে। এবং সেখানে হাজার হাজার প্রোটেস্টাররা তাদের বক্তব্য যে তেহরিনে ইরানে যে ধরনের হামলা হয়েছে তার একেবারে প্রতিবাদী তাদের এই প্রতিবাদ বিক্ষোভ, এবং তারা সেখানে কার্যত ঢুকে তাণ্ডব চালায় এবং যার জেরে কিন্তু গুলি চালাতে বাধ্য হয়। একদিকে পাকিস্তান মিডিয়া তারা দাবি করছে যে ইউএস মেরিনার তারা গুলি চালিয়েছিল এবং তাতে অন্তত পক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। ফলে যেটা বুঝতেই পারছো যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার আজ পাকিস্তানেও এসে পৌঁছেছে, এবং পাকিস্তানে ইরানের উপর হামলার প্রতিবাদেই কিন্তু ইউএস যে কনসুলেট, অত্যন্ত হাই প্রোফাইল সিকিউরিটি জোন যেখানে কড়া নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা বেষ্টনী পার করে হাজার হাজার বিক্ষোভকারী তারা চলে আসে। প্রথমে তারা স্লোগান দিতে থাকে আমেরিকার বিরুদ্ধে, তারপর তারা গেট ভাঙে, পাঁচিল টপকায় এবং সেখান থেকে পুরোপুরি ভেতরে ঢুকে পড়ে। এবং যারা সেখানে ছিলেন ইউএস কনসুলেটের যারা আধিকারিকরা, তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং সেখানে গিয়ে ভাঙচুর চালানোর পর তারা আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি চালানো হচ্ছে। একদিকে এক তরফ থেকে যেরকম রিপোর্ট আসছে যে পাকিস্তান পুলিশ গুলি চালিয়েছে, অন্যদিকে পাকিস্তান মিডিয়া তারা দাবি করছে যে ইউএস মেরিনস যারা তারা গুলি চালিয়েছে এবং অন্ততপক্ষে 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক যে ছবিগুলো সামনে আসছে এবং তাতে কিন্তু এই যুদ্ধের আজ ক্রমশ ছড়িয়ে পড়ছে সেটা বোঝাই যাচ্ছে। কাতার, দোহা, বাহরিন, বিভিন্ন জায়গায় প্রবাসী বাঙালিরা তারা আটকে পড়েছেন। তারা কি সেফ? শুভদীপ, শুক্লা, যেমনটা তুমি বলছো যে প্রবাসী বাঙালিরা আটকে পড়েছেন, কেন আটকে পড়েছেন তার কারণ ইরানে গতকাল অ্যাটাক হওয়ার পর ইরান বেছে নেয় মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে। কেন? তার কারণ মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে রয়েছে মার্কিন সেনা ঘাঁটি। বাহরিন, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গার মার্কিন সেনা ঘাঁটিকে অ্যাটাক করে ইরান। বাহরিনে একের পর এক মিসাইল হামলা শুরু হয়, আর এই বাহরিনে শুধুমাত্র মার্কিন সেনা ঘাঁটি নয়, লোকালয়েও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। চূড়ান্ত আতঙ্কিত সেখানে থাকা কলকাতার এক তরুণী শ্রুতি চট্টোপাধ্যায়, তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি জি 24 ঘন্টাকে। শোনাবো। সকাল থেকেই বাহরিনে মোটামুটি 11টা নাগাদ থেকে আমরা দেখছি যে মিসাইল পড়ছে। প্রথম দিকে অ্যাটাকগুলো হচ্ছিল সমস্ত ইউএসএ নেভি বেসগুলো এরিয়াতে। তো লেটার ইন দ্য ইভিনিং রেসিডেন্সিয়াল জায়গাগুলোতে পড়া শুরু হয়েছে অ্যাটাকগুলো। আর বাহরিন গভর্নমেন্ট ইজ ডুইং আ গুড জব। আমাদের প্রত্যেকের ফোনে প্রত্যেকটা জায়গাতে আমরা অ্যালার্ট পাচ্ছি, আপডেট পাচ্ছি। যে জায়গাগুলো হাই অ্যালার্টে ছিল বাহরিন গভর্নমেন্ট থেকে সেখানে বাস পাঠিয়ে ইভ্যাকুয়েট করা হয়েছে। এবং আমরা এখনও পর্যন্ত সাউন্ড পাচ্ছি, আমরা প্রত্যেকেই হাউস অ্যারেস্ট হয়ে আছি। আর যে জায়গাগুলো একদম ডেঞ্জার জোনে আছে সেগুলোকে একদম খালি করে দেওয়া হয়েছে। সেখানে একদম শেল্টারগুলো করা হয়েছে, বিভিন্ন স্কুল, মল, যাতে সেখানে মানুষজন ভালোভাবে থাকতে পারে। তো মোটামুটি গ্রসারিজ, খাওয়া দাওয়া এখনও পর্যন্ত অ্যাভেলেবেল। বাকি স্কুল টুল কাল থেকে সমস্ত অনলাইন করে দেওয়া হয়েছে টু দ্য ফার্দার নোটিস। আর বাহরিন গভর্নমেন্ট এমনিতে সবাইকে প্যানিকগ্রস্ত হতে না বলেছে, কারণ অনেকেই প্যানিক হয়ে যাচ্ছে। কিন্তু সেই অর্থে আমরা অবশ্যই তো ভয় তো পাচ্ছি, কিন্তু দে আর ডুইং আ গুড জব। সো বাট এখন মোটামুটি এখানে 9টা বাজে, বাট এখনও আমরা আওয়াজ পেয়ে যাচ্ছি ননস্টপ। কোথাও না কোথাও কিছু না কিছুভাবে মিসাইল পড়ছে। এখন ড্রোন অ্যাটাক অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন যে অ্যালার্টগুলো আসছে তাতে আমরা খবর পাচ্ছি যে রেসিডেন্সিয়াল কয়েকটা বিল্ডিংয়ে ড্রোন দিয়ে ওরা অ্যাটাক করছে। সো still now Bahrain government is doing a good job. We are still now safe and sound. যেমনটা আমরা শুনছিলাম কলকাতা তরুণী শ্রুতি চট্টোপাধ্যায়, তিনি বাহরিনে থাকেন।
আরো একজনের কথা আপনাদের জানাই। বাহারিনে কর্মসূত্রেই থাকেন, দার্জিলিং এর সোনাদার বাসিন্দা বিনোদ খাতানি। সেখানে তিনি রয়েছেন, সেখানে তিনি কাজ করেন দীর্ঘ 7 বছর, হোটেলে ওয়েটার হিসেবে কাজ করেন এবং তিনি যেখানে থাকেন তার 500 মিটার দূরে মার্কিন সেনাঘাঁটি এবং এখানেই গতকাল রাত থেকে মিসাইল অ্যাটাক শুরু হয়েছে। একেবারে তার আবাসনের উপর দিয়ে ড্রোন উঠছে প্রতিনিয়ত। গোটা পরিবার আতঙ্কে রয়েছে। 2-1 দিনের জন্য খাবার সংরক্ষিত রয়েছে, 2-1 দিনের খাবার। তার স্ত্রী বাহারিনের একটি শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে তিনি আটকে পড়েছেন। সব মিলিয়ে একটা আতঙ্কের জায়গা রয়ে গিয়েছে। अभी ठीक है, फिलहाल तो कोई इस साइड में ये एरिया जो है जहाँ पे मैं रह रहा हूँ, ये है दूसरे एरिया, ये क्लोज टू द नेवी बेस कैंप। यहाँ पे कोई बमबारी नहीं हुई है। बाकी साइड में ये साना बीच आज एक और बमबारी हुई है साना बीच बिल्डिंग में। बहुत टेंशन में है, लोग भाग रहे हैं। अभी भी देख रहे हैं यहाँ पे थोड़ा बहुत गाड़ियाँ चल रही है, लेकिन सब लोग ना सरकारी गाड़ी लेके बस लेके आके सबको इवैक्यूएट करके लेके जा रहे हैं यहाँ से। तो फिर एरिया ये सेंसिटिव है। अच्छा ये बेस कैंप। अच्छा, ये बेस कैंप है। हाँ, इसका पीछे जो दिख रहा है नेवी बेस कैंप है। अच्छा, तो इंडिया लौटने का क्या प्लान बना रहा है? अभी देखते हैं, अगर सिचुएशन वर्स हो गया तो निकलना पड़ेगा। एम्बेसी में कांटेक्ट किया? एम्बेसी में कांटेक्ट नहीं किया क्योंकि अभी तक इतना वर्स सिचुएशन नहीं हुआ ना। लाइक अभी न्यूज आया कि ये यहाँ पे ये रिहायशी इलाके में अटैक करने का प्लान है, क्योंकि अभी दुबई में और कतार में रिहायशी इलाके में अटैक कर दिया। अभी इसीलिए सब लोग भाग रहे हैं यहाँ से। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।